তার মানে তুমি ওকে জানো মা, তবে চেনো না। জানি। হ্যাঁ মা, ওই তো আয়ুষ, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। আপনাকে ক্ষমা করে দিন মা, আমার অজান্তে এসব ভুল হয়ে গেছে। অলি, তোমার কপাল ফেটে রক্ত বেরিয়েছে। এসো, আমি তোমার কপালে রুমালটা বেঁধে দিই। ছেলেটাকে দেখে আমার বড় আপন মনে হচ্ছে। কেন মনে হচ্ছে যেন ওর সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু তা কি করে সম্ভব? যাকে আমি প্রথম দেখলাম, এই প্রথম চিনলাম, তাকে নিয়ে মনটা এভাবে আমার নাড়া দিয়ে উঠছে কেন? দেখলে মা, দেখলি, একেই বলে ভালোবাসা। মনের মানুষ হাজার দূরে সরে যেতে চাইলেও বিপদে কিন্তু তাকে কাছে ছুটে আসতেই হয়। হ্যাঁ বাবা, অলির মুখে আমি তোমার সব কথা শুনেছি। আমার মেয়ে বড় হয়েছে, ভালো মন্দ বুঝতে শিখেছে, তাছাড়া নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আমি জানি তোমার কষ্ট হয়েছে, তবু আমার মেয়ের কথা ভেবে আমাদের মুখের দিকে চেয়ে তোমার অতীতকে যে ভুলে যেতেই হবে। মা, হ্যাঁ বাবা, এটা তোমার কাছে আমার অনুরোধ। আমি দেখতে চাই তোমার বর্তমানটাকে শুধরে নিয়ে তোমার ভবিষ্যৎটাকে নতুন করে সাজিয়ে তুলতে। তোমরা আবার ব্রতী হও। আমার আবার মন্দিরে যেতে দেরি হয়ে যায়। মা, তুমি ড্রাইভারটা নিয়ে মন্দিরে চলে যাও, আমি আয়ুষকে বাড়িতে ড্রপ করে তারপর আসছি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আয়, আমি চললাম। হ্যাঁ আমি চললাম। আয়ুষ, কি হলো আয়ুষ? আমার মাকে তোমার কেমন লাগলো? খুব ভালো। মা যেমন হয় তা আমি আগে কখনো জানতাম না। আচ্ছা, তুমি ভাবতে পেরেছিলে আমার মা এত সহজে আমাদের সম্পর্কটাকে মেনে নেবে? কখনো না। জানো অলি, তোমার মাকে দেখে কেন জানি না উনাকে আমার বারবার মা বলে ডাকতে ইচ্ছে করছে। আরে বাবা, ডাকবে বই কি, আমার মা মানে সে তো তোমার মা। তুমি আজ আবার নতুন করে মা পেলে বলে? ঠিক বলেছো। মুহূর্তের মধ্যে সমস্ত অন্ধকার যেন কোথাও উবে গেল। মনে হলো আমার সৃষ্টির আধার আমি একজনকে খুঁজে পেয়েছি। তাহলে কথা দাও, আর কোনোদিনও মত ছবে না? ছবো না। আমাকে কখনো ভালোবাসা থেকে বঞ্চিত করবে না? করবো না। আমাকে কখনো দূরে সরাবে না, সারাটা জীবন তোমার বুকের মাঝে আগলে রাখবে? রাখবো। আয়ুষ, দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে না করে। আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে।
অবাক হয়ে গেলি তাই না রে আয়ুষ? অবাক হওয়ারই তো কথা। আসলে আসলে তুই তো কখনো ভাবিসনি যে দিনের পর দিন বাড়ি না ফিরে রাস্তায় রাস্তায় কাটিয়ে দিলেও বাড়িতে তোর জন্য বাবার কেউ আছে। মুন্নি, খাওয়া ঘুম ত্যাগ করে চোখের জলে বুক ভাসিয়ে দেওয়ার কেউ আছে। মুন্নি, আমার প্রতি না থাক, বাবার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই তোর তার প্রতি? বাবাও কি আমায় খুঁজে পথে পথে ঘুরে বেড়াচ্ছে মুন্নি? জানে না। তবে এবার যদি তুই বাড়ি না ফিরিস তাহলে বাবাকে আমি ঠিক বুঝিয়ে বলে দেব, তাকে সান্ত্বনা দিয়ে বলে দেব কাকের বাসায় কোকিলের জানা বড় হয়েছিল তাই সে উড়ে গেছে। না না রে মুন্নি, না, তুই বাবাকে কথা বলিস না। আমি যাব, আমি এখন ছুটে গিয়ে বাবার পা দুটি জড়িয়ে ধরে বলবো, বাবা, বাবা আমি কর্ণ নই, বাবা আমি কর্ণ নই, আমি আয়ুষ, বাবা আমি তোমার ছেলে আয়ুষ, আমি তোমার ছেলে আয়ুষ। একটু দাঁড়াও। কিছু বলবেন? আমি সত্যি জানতাম না তুমি যে আয়ুষকে ভালোবাসো। কিন্তু আয়ুষ তো আমাকে ভালোবাসে না ম্যাডাম, আয়ুষ ভালোবাসে আপনাকে। আর আপনার ভালোবাসার এত জোর তা নিজের চোখে না দেখলে জানতাম না। তার মানে যে কাজ আমি পারিনি তা আপনি কত সহজে করে দিলেন। কোন কাজ? আয়ুষ তার বর্তমানটা মিথ্যে জানার পর যে সর্বনাশের খেলায় মেতে উঠেছে, সেখান থেকে যে আপনি তাকে ফিরিয়ে আনতে পেরেছেন এটাই যথেষ্ট। অবশ্যই জন্য আমি আপনার কাছে ঋণী হয়ে রইলাম। তার মানে তুমি নাই বা পেলাম, নাই বা পেলাম আর ভালোবাসা, তবু শত্রু তো হতে পারবো না। বরং ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, আপনাদের দুজনের ভালোবাসা যেন সার্থক হয়ে থাকে, সার্থক। হে ভগবান, হে আজ আমি কি জানলাম? মুন্নি আয়ুষকে ভালোবাসে, অথচ আমি না 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 না, এত বড় আঘাত আমি মুন্নিকে কিছুতেই দিতে পারবো না। কিন্তু কিন্তু আমিও যে আয়ুষকে ছাড়া বাঁচবো না, তাহলে এখন আমি কি করব? আমার এখন কি করা উচিত? নিজের স্বার্থের হাড়ি কাঠে ওই বেচারা মুন্নির ভালোবাসাকে বলি দেবো নাকি নাকি নিজের ভালোবাসাকে স্বেচ্ছায় ত্যাগ করে সারাটা জীবন চোখের জলে বুক ভাসাবো, সারাটা জীবন চোখের জলে বুক ভাসাবো। আপনে যারা তারাই আমায় দিয়ে গেল বেদনারি ভার। আপনে যারা তারাই আমায় দিয়ে গেল বেদনারি ভার।
ভাবতে হবে নিধিরাম, আমাদের আর কিছু উপায় ভাবতে হবে। যে লেবার বস্তিতে তিথিকে আমি ছুপিয়ে রেখেছিলাম, পুলিশ তার সন্ধান পেয়ে গেছে। সর্বনাশে, তাহলে তো তিথি ধরা পড়ে যাবে, আর আর আমাদের উদ্দেশ্য পূরণ হবে না। সে তো হবেই না, লেকিন আমার ডর লাগছে ও লেবার বস্তির লোকেরা যদি পুলিশের কাছে বলে দেয় তিথিকে আমি ওখানে ছুপিয়ে রেখেছি, তাহলে আমি ফেঁসে যাবে। না, তোমরা কেউ ফাঁসবে না। লেবার বস্তি লোকেদের আমি বলে দিয়ে এসেছি, পুলিশ এলে পুলিশের কাছে যেন বলে আমি স্বেচ্ছায় ওখানে আত্মগোপন করেছিলাম। তিথি, এখানে থাকা আমার নিরাপদ হবে না। পুলিশ আমার পিছু নিয়েছে। এই পিস্তলটা নিয়ে তুমি এখান থেকে সরে পড়ো। পিছুমা, পিস্তল? আপনি আমার কাছ থেকে পালিয়ে যাও, তা না হলে আমার সঙ্গে আপনাকে দেখে ওরা কিছুতে সন্দেহ করতে যায়। হ্যাঁ দিদি, তিথি ঠিক কথা বলেছে। চলুন চলুন আমরা এখান থেকে পালিয়ে যাই। তিথি, তিথি আসলাম রে মা, আসলাম। একদিকে তোর পুলিশ, অন্যদিকে লালারামের লোক। নির্ঘাত যদি নিরুপায় দেখিস তাহলে পুলিশের হাতে ধরা দিয়ে দিবি। তারা হয়তো তোর কাছ থেকে রেপিস্টের নামটা আদায় করে নেবে, আর লালারামের লোকের হাতে ধরা পড়লে তারা তোকে মেরে ফেলবে রে মা, মেরে ফেলবে। ঠিক আছে, সে পরিস্থিতি দেখে যা করার আমি করব। এখন যাও, ওই তো পুলিশের দিকে আসছে। যাও কুইক, চলো চলো নিধিরাম, পালিয়ে যাও। চলুন পালিয়ে চলুন। সর্বনাশ, পুলিশ তো আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। না না, পুলিশের হাতে ধরা দিলে চলবে না। রোহিতকে আমাকে যে করে হোক শাস্তি দিতে হবে। ওই তো দাঁড়িয়ে যেতে আসছে। Help, please, এভাবে পালাস না, এভাবে পালাস না। Oh my God, তিথিকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গেল। তিথি, মৌকা পেয়ে ওই শালায় হারামজাদি মেয়েটাকে আমি ফিনিশ করে দিলাম। এবার শালা চোরের বাচ্চা। আরে না 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 না, মানে আমার বেটা ওই রোহিতের আর কোনো ডর রইল না, ডর। লেকিন শালা পুলিশ যদি জানতে পারে যে আমার BMW গাড়িটা ওই লড়কিটাকে মেরেছে, তবে তো শালা আমি ফেঁসে যাবে। তাহলে শালা কি করবে কি করবে? হ্যাঁ, আমি শালা এটাকে একটা অ্যাক্সিডেন্ট কেস বানিয়ে দিবে, তাহলে আর কোনো ঝামেলায় থাকবে না। আর इसी खुशी में আমার ইট ভাটাতে ও নন্দী ভিড়িঙ্গিদের নিয়ে একটা জবরদস্ত পার্টি দিবে, পার্টি। खाना पीना হবে, दारू হবে, और नचा गाना भी হবে। इसलिए शॉर्ट से नचने वाली बाई जी बुलाए, रात भर मौज मस्ती करबे, मौज मस्ती। আনন্দ আনন্দ আনন্দ, আজ আমার জীবনের আনন্দের সীমা নেই। আমার মেয়ে অলি, হ্যাঁ আমার মেয়ে অলি একজন খাঁটি ছেলেকে মন দিয়ে জীবন সঙ্গী হিসাবে বেছে নিয়েছে। আমারও ছেলেটাকে দেখে বড় আপন মনে হয় ও যেন আমার নিজের ছেলে। কত জন্মের সম্পর্ক রয়েছে ওর সঙ্গে আমার। যবে থেকে ওকে দেখেছি তবে থেকেই সব সময় ও আমার অনুভূতিতে রয়েছে। মনে হয় ও যেন আমার সামনে এসে বলে, কি ভাবছো মা? তোর কথা রে বাবা। আমার কথা? হ্যাঁ হ্যাঁ রে খোকা, জানিস বাবা, তুই আমার নিজের ছেলে নোস, তবু আমার মাতৃসত্তাটা বিশ্বাসই করতে যায় না। কে বলে আমি তোমার নিজের ছেলে নই মা? আমি তো তোমারই সন্তান মা। খোকা জানো মা, আমার মনে হয় তোমাকে আমি কতদিন মা বলে ডাকিনি, কতদিন তুমি আমাকে খোকা বলে ডাকতে ডাকতে ঘুম পাড়িনি গান গেয়ে আমায় ঘুম পাড়িয়ে দাওনি। দেবে মা, আজ আমায় ঘুম পাড়িনি গান গেয়ে তোমার কোলে মাথা রেখে একটু ঘুম পাড়িয়ে দেবে? দেবো বাবা, দেবো, নিশ্চয়ই দেবো। আয় না শোনা, আমার কোলে মাথা রেখে শো। আমি আমার মাতৃত্বের পরম স্নেহ উজাড় করে দিয়ে তোর বুভুক্ষ হৃদয়টা ভরিয়ে দেব মা। তারা রানী সুখ তারা তুই, সুখ তারা তুই, খোকার চোখে আয়।
আঁচল যে সুখ আছে এমনটি আর কোথায় আছে। এই আঁচল যে সুখ আছে এমনটি আর কোথায় আছে। আঁচল ছাড়া করো না মা সাধু যে তোমার। কাটবে জীবন ওই চরণে তোমার পূজা। কাটবে জীবন ওই চরণে তোমার পূজা। ঘুমাই সোনা চোখের মনি ঘুমের দেশে যায়। ঘুমাই সোনা চোখের মনি ঘুমের দেশে যায়। না না না, আমি কি ভাবছি, আমি কি ভাবছি? দুদিন পরে যে ছেলেটা আমার মেয়েকে বিয়ে করে আমাদের জামাতা হবে তাকে নিজের সন্তান ভেবে মনটা এভাবে আমার দুর্বল হয়ে পড়ছে। না না, জামাতা মানেই তো সন্তানের মতো। অতএব আমার ভাবনাতে কোনো ভুল নেই। আজই অলির বাবাকে বলে ওদের বিয়ের ব্যাপারে আমি সবকিছু পাকা করে ফেলবো। কার সত্যি কথা ভাবছো অনিতা? আমাদের বেটা রহিতের? না গো, অলির বিয়ের কথা ভাবছিলাম। জানো ছেলেটা ওই আয়ুষ, হ্যাঁ গো খুব ভালো। আর অলিও তাকে খুব ভালোবাসে। আয়ুষ 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 আসে মতলব তুমি ওই নিধিরাম চৌকিদারের পালিত বেটা ওই আয়ুষের কথা বলছো? ও মা, ওভাবে বলছো কেন? শোনো না, আয়ুষ শিক্ষায় দীক্ষায় রুচি আদর্শে আমার অলির যথেষ্ট উপযুক্ত। তবুও আমি আমার বেটির শাদী ওর সাথে কিছুতেই হতে দেবে না। তুমি না দিলেও এই বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। অনিতা, আমার মেয়ে বড় হয়েছে, ভালো মন্দ বুঝতে শিখেছে, তাছাড়া পুলিশের চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। তাহলে জেদের বসে তার স্বপ্নের গলা টিপে মারতে চাইছো কেন? না মা, বাবা আমার স্বপ্নের গলা টিপে মারতে চায়নি। আমি নিজেও আয়ুষকে ভুলে যেতে চাই। অলি? হ্যাঁ মা, কি আছে বলো তো? কি আছে ওই ভিখারিটার যে বিয়ে করে আমাকে খাওয়াবে? তুই কি বলছিস? ঠিকই বলছি মা। এতদিন আমি ওর মোহে পড়ে ভালো মন্দ বিচার বুদ্ধি খুইয়ে বসেছিলাম। আজ আমার সেবল ভেঙেছে মা। তাই আমার সামনে কেউ আর ওর কথা বলবে না মা, কেউ বলবে না। অলি কথা শোন মা, তুই হ্যাঁ রে মা, আয়ুষের সঙ্গে কি তোর কোনো ঝগড়াঝাটি হয়েছে? আরে বাবা, যদি হয়েই থাকে তা নিয়ে এত রেগে যাওয়ার কি আছে? তার দুজনের মধ্যে এমন একাত্র হতেই পারে। আরে বাবা, ও যখন চাইছে না তখন তুমি এত কথা বলছো কেন? ওর ভালো মন্দ ওকে বুঝতে দাও না। ওর ভাবনাটা আমি ভাববো, কারণ বাবা হয়ে তো কোনোদিন মেয়ের মনের কথা বুঝতেই চাওনি। আমি যে মা, আমি জানি কোনটা মেয়ের মনের কথা আর কোনটা অভিমানে। হ্যাঁ, আজই আমি আয়ুষের সঙ্গে দেখা করব, তারপর ভাববো কি করা উচিত আর কি उचित नहीं। अरे राम युग में दूध मिली, किसान युग में घी, अरे कली युग में दारू मिली, जी भर के पी। अरे बेटी 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 छोड़ बेटी छोड़, तू तोर मायर कथा बिल्कुल छोड़ दे। लेकिन बेटी हमें किन्तु तोर दोले आछि। ও বেটি, ও আমার ইট ভাটাতে একটা জরুরি কাম আছে রে, এখন আমি চলি। দাঁড়াও বাবা। কিছু বলবি বেটি? তিথির অ্যাক্সিডেন্টটা কে করেছে? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ বাবা, তোমার বিএমডব্লিউ গাড়িটাই। আমার? ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওলি? নো 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 নো, আই অ্যাম ইন্সপেক্টর ওলি পান্ডে। আমি দুঃখিত,
বাবা বলে ব্যাপারটা চেপে গিয়ে আপনার দুষ্কর্মের ভাগীদার হয়ে বাপ মেয়েতে একসাথে জেলের ভাত খাওয়ার ইচ্ছে বা আদর্শ কোনোটাই আমার নেই। চলুন, বাইরে গাড়ি অপেক্ষা করছে। বেটি বেটি শোন শোন বেটি শোন, তো আমার কথা শোন শোন শোন। কোনো কথা নয়, ভালোই ভালো গাড়িতে না উঠলে আমি কিন্তু আপনাকে হ্যান্ডকাপ করাতেও দ্বিধাবোধ করবো না। চলুন, আর ড্রাইভারকে বলুন গাড়িটা যেন থানায় জমা দিয়ে আসে। ড্রাইভার নয় দিদিমণি, আমি নিজেই গাড়িটা নিয়ে থানায় যাচ্ছি। এ কি তুমি? হ্যাঁ, কারণ অ্যাক্সিডেন্ট আমি করেছি। আমি বুঝতে পারিনি যে মেয়েটা হঠাৎ গাড়ির সামনে এসে পড়বে। চমৎকার, একেই বলে প্রভু ভক্তি। হাজার চেষ্টায় কুকুরের লেজ সোজা না হলেও প্রভু ভক্তিতে তার জুড়ি মেলা ভার। কি বলছেন দিদিমণি? কত টাকায়, কত টাকায় নিজেকে বিক্রি করলে জগদীশ কাকা? কেন বিক্রি হবে কেন? আমি তো গাড়িটা নিয়ে বাজারে গিয়েছিলাম। ওয়েল, তাহলে তো তোমাকে আমায় গ্রেফতার করতেই হয়। তোমরা আমায় নিন্দে করে দাও না যতই গালি, আমি কিন্তু মাখছি আমার গলেতে চুনকালি। চাবিটা দিন। চাবি? কিসের চাবি? আপনার গাড়ির চাবি। গাড়ির চাবি? চাবিটা দিন, ওটা আমি ড্রাইভ করে নিয়ে যাব। কই দিন চাবিটা দিন। আর হ্যাঁ, উকিল ধরে বেচারাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন, কারণ জেলে পচে মরলে আপনার ডাকে লেজ নাড়তে নাড়তে ছুটে আসবে কে? বলে বড় আফসোস, আজকের দিনে নেতা মন্ত্রীদের মেয়ের মতো সুকন্যা হয়ে আপনার কেলেঙ্কারিতে নিজেকে জড়িয়ে দিতে পারলাম না। তবে গর্বের এটাই, আমি নেতাজির দেশের পুলিশ। আমার অঙ্গীকার একটাই, তোমরা আমাকে মেসেজ দাও, আমি তোমাদের সুরক্ষা দেব। জয় হিন্দ। দেবো দেবো মনি দেবো, তোকে আমি বিয়ে করে আমার স্ত্রী স্বীকৃতি দেবো। আয়ুষ, এসব তুই কি বলছিস? অলির প্রতি নিজের ভালোবাসাকে এতটা ঠুনকো করে দিস না। হয়তো কোনো কারণে তোর উপর অভিমান করেছে, তাই বলে তুই জীবনের সিদ্ধান্ত পাল্টে ফেলবি? সিদ্ধান্ত আমার অনেক আগেই নেওয়া উচিত ছিল মনি। আসলে আসলে আমি যখন বুঝতে পারি যে বড় লোক মানে গিরগিটির মতো রং পাল্টাবো। হ্যাঁ, আজ আমার ভুল হয়ে গেছে। আজ আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে বাবুল হয়ে চাঁদে হাত বাড়ানোটা বোকারি কাজ। আমি তোকে নিয়ে সুখে সংসার করতে চাই মনে, কিন্তু আমি, তুইও তো ছেলেবেলা থেকে আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিস, তাহলে পারবি না এই জাত গোত্রহীন অভাগাটাকে তোর একটু সুখের পরিস্থিতি? পারবো পারবো আয়ুষ, নিশ্চয়ই পারবো। তোর স্বপ্নের ডালে রং বেরঙের ফুল দিয়ে আমি নিশ্চয়ই সাজিয়ে দিতে পারবো। তোকে নিয়ে আমার মনের মধ্যে লুকিয়ে রাখা স্বপ্নগুলোকে এবার আমি মুক্ত আকাশে ছড়িয়ে দিয়ে বলবো, আয়ুষ, এ আয়ুষ, আয়ুষ কোথায় গেলি? আয়ুষ, কেন কেন আমার স্বপ্নের মধ্যে এসে এভাবে আমাকে কষ্ট দিস? শুধু একবার বল না আয়ুষ। মুন্নি, তুই শুধু আমার মুন্নি, তুই শুধু আমার। মুন্নি, মুন্নি মা। কে বাবা তুমি? আবার তুই আয়ুষের কথা ভাবছিস মা? মারে, সবকিছু জানার পর নিজের মনটাকে কেন এইভাবে কষ্ট দিচ্ছিস রে মা? বাবা, ম্যাডাম আয়ুষকে বিয়ে করতে অস্বীকার করেছে শুনে আয়ুষ ভেঙে পড়েছে। সারাদিন খাওয়া দাওয়া না করে চুপচাপ শুয়ে আছে। আমি কত করে বোঝালাম কিন্তু শুনলো না। ওর মনের কষ্ট আমি বুঝি রে মা, কিন্তু কি করবি বল? উপায় কি? কথায় বলে পাগলা শেয়াল, ভাঙা দেওয়াল আর বড় লোকের খেয়াল, এদের কখনো বিশ্বাস করতে নেই রে মা, এদের কখনো বিশ্বাস করতে নেই। তা না হলে যে মেয়েটা আয়ুষের সম্পর্কে সবকিছু জানার পর তাকে মদ খাওয়া ছাড়িয়েছিল, আজ সেই মেয়েটা হঠাৎ মত পরিবর্তন করে কি করে? সত্যি ভাবতে অবাক লাগে। শুধুমাত্র জন্ম পরিচয়ের কারণে আয়ুষের মতো একটা ভালো ছেলে সমাজের অবহেলায় অবজ্ঞায় কত বিক্ষত হয়ে অন্ধকারের পথে হারিয়ে যাচ্ছে। তাদেরকে আবার সমাজ আখ্যা দিচ্ছে অন্ধকারের অমানুষ বলে। না না না, ও
ওরে মা, না এ হতে পারে না। আমার আয়ুষ ওদের দলে পড়ে না রে মা, আমার আয়ুষ ওদের দলে পড়ে না। আমার আয়ুষের একটা বংশ পরিচয় আছে, সে অনেক বড় লোকের ছেলে। এসব তুমি কি বলছো বাবা? তাহলে তুমি সবাইকে সবটা জানিয়ে দিয়ে আয়ুষকে তুমি জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছ না কেন? ভয়ে রে মা। কিসের ভয় বাবা? একদিন ভয় পেয়ে সবকিছু গোপন করে রেখেছিলাম ওকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য। আর আজ ভয় হচ্ছে সবকিছু জানার পর ও যদি প্রতিহিংসার আগুনে জ্বলে ওঠে, যদি অমানুষ হয়ে ওঠে। তাই যে মেয়েটার তুচ্ছ কারণে আয়ুষ আজ মন খারাপ করেছে, কাল যদি তার সম্পর্কে সবকিছু জানার পর তাকে তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে যে দুটো প্রাণ অকালে হারিয়ে যাবে রে মা, অকালে হারিয়ে যাবে। এসব তুমি কি বলছো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোন মুন্নি, তুই অন্তত জেনে রাখ সেই ইতিহাস বদলে যাওয়ার গল্প। গল্প? মির্জাফরের গল্প। আর সেই মির্জাফর হলো অলির বাবা লালারাম পান্ডে। কি করেছে লালারাম পান্ডে? আয়ুষের বাবা মাকে খুন করে তার যথা সর্বস্ব গ্রাস করেছে। আয়ুষ আয়ুষ তুমি আমায় কি শুনলে বাবা? তুমি আমায় কি শোনালে? আমি জারজ নই, আমি বেজম্মা নই, আমি আয়ুষ বাবা তুমি একদিন বলেছিলে না আমি সব কিছু সত্যি জানার পর অলিকে আমি ঘৃণা করব, তাকে দূরে সরিয়ে দেব? না বাবা না, দোষ তো অলি করেনি বাবা, দোষ করেছে ওর বাবা। ওই একের দোষ তো আমি অন্যকে দিতে পারবো না বাবা, অন্যকে দিতে পারবো না। তাছাড়া অলি আমার প্রাণ, আমার স্পন্দন, ওকে আমি ভালোবাসি বাবা, ওকে আমি ভীষণ ভালোবাসি। আয়ুষ তুমি যাও বাবা, যাও নিজের মুখে আমার আসল পরিচয়টা অলিকে জানিয়ে দিয়ে আসো, যাও যাও। তবে হ্যাঁ, সব কথাটা তুমি সত্যি বলো না বাবা। ওর বাবা যে আমার জীবনে একটা কাল রাহু, সেই কথাটা তুমি পাল্টে দেবে। বলবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওর বাবা মা মারা গেছে। আয়ুষ বিশ্বাস করো বাবা, বিশ্বাস করো। এর জন্য কারো কাছে আমার কোনো অভিযোগ নেই। আমি আমার জীবন যন্ত্রণার হাত থেকে মুক্তি পেয়েছি, এটাই আমার কাছে বড় পাওনা। যাও বাবা, যাও। তুমি শিগগির। যাচ্ছি বাবা, আমি এখনই যাচ্ছি। ভগবান এত খুশি হতে এর আগে আমার ছেলেটাকে কখনোই দেখিনি। তাই তোমার কাছে আমার একটাই প্রার্থনা, সারাটা জীবন ওকে এইভাবে হাসি খুশিতে রেখো ঠাকুর, হাসি খুশিতে রেখো। দেখলি মনে দেখলি আমাকে খুশি হতে দেখে বাবা কেমন খুশি হয়েছে? খুশি আমিও হয়েছি আয়ুষ। তবে এর থেকেও বেশি খুশি হব তুই যদি অলিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসিস। অলিকে তোর হিংসে হচ্ছে না মুন্নি? হিংসে কেন হবে, বরং গর্ব হবে। গর্ব? ভালোবাসার খেলায় আমি তাকে হারিয়ে দিয়েছি বলে। হারিয়ে দিয়েছিস মানে? ভালোবেসে বিয়ের পিড়িতে গিয়ে সংসার সুখের চেয়ে না পাওয়া প্রেমের সাথে অনেক বেশি। তোকে ও পেল তো কি হয়েছে? আমার হৃদয় সিংহাসন থেকে তো তোকে সরিয়ে নিতে পারবে না। তুই আমাকে এত ভালোবাসিস মুন্নি? বল না, কি প্রমাণ দিলে বিশ্বাস করবি? না বিশ্বাস অবিশ্বাসের কথা নয়। তবে তুই আমার একটা কাজ করে দিবি মুন্নি? একটা কেন, বললে 1000টা কাজও করে দিতে পারি। আমি যা বলবো তুই কাউকে বলবি না? বলবো না। আমার মাথা ছুঁয়ে বল। বেশ, মাথা ছুঁয়ে কথা দিলাম। এবার থেকে শুরু হবে আবার বদলা নেবার পালা। বদলা? হ্যাঁ বদলা। ওই লালারাম পান্ডে আর তার ছেলের সাহস অপরাধের বদলা। তুই এই পিস্তল তুই কোথায় পেলি? বাবার বিছানা নিচে। বাবার কাছে পিস্তল আসলো কি করে? দিদি দিয়েছে। কি? হ্যাঁ, ওকে আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম আর সেই আমাকে বললো। দাঁড়া, দিদি তো অ্যাক্সিডেন্টের পর বাক শক্তি হারিয়ে বোবা হয়ে গেছিল, তাহলে তোকে বললো কি করে? ওই যে ওই ইশারায় বলেছে। কিন্তু অলি
এত সব কথার জবাব আমি দিতে পারবো না। শুধু একটা কথা বলবো, এখন থেকে আমি যা বলবো যা করব তুই হবি আমার ছায়ার সঙ্গী, আর তোর কাজ হবে আমার নির্দেশ মতো চলা। সমাজ সংসারে সবাই জানবে আমি সাদা সিধা আদর্শবান ছেলে আয়ুষ, আর সবার আড়ালে আমার একটাই পরিচয় হবে, শত্রুদের রাতের ঘুম কেড়ে নেওয়া আমি অন্ধকারের অমানু। অমানু 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 অমানু। অন্ধকারের মানুষ, অন্ধকারের মানুষ, অন্ধকারের মানুষ, পুলিশ ডিপার্টমেন্টে চোখের ঘুম কেড়ে নিয়েছে এই অন্ধকারের মানুষ। কিন্তু আসলে লোকটাকে সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। তাছাড়া অন্ধকারের অমানুষটা দিনের পর দিন ছদ্মবেশের আড়ালে থেকে যেভাবে ক্রাইম করে যাচ্ছে, তাকে আবিষ্কার করতে না পারলে জনসাধারণ পুলিশের উপর আস্থা হারাবে। আমাদের ব্যর্থতার জন্য পথে হয়তো ধিক্কার মিছিল। বাবু, আমরা তো হাত পা গুটিয়ে বসে নেই। আশ্চর্যের ব্যাপার হলো লোকটা ঘটনা ঘটানোর পর ঘটনাস্থলে নিজের ছদ্মনামে চিরকুট ছেড়ে আসছে। হ্যাঁ ম্যাডাম, তাছাড়া ওই হাতের লেখা থেকে মনে হচ্ছে লোকটা মোটেই শিক্ষিত নয়, তো মাথার ভেতর বুদ্ধিটা প্রচন্ড কখন। আরো একটা বিষয় ভেবে দেখার মতো, ঘটনা ঘটানোর পর যাদের যাদের উপরে ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু কেউই সাধারণ অথবা নিরীহ মানুষ নয়। তারা প্রত্যেকেই অসাধু অথবা কোনো না কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা তিয়াস বাবু, দিদির কাছ থেকে রেপিস্টের নামটা জানা গেছে? না ম্যাডাম, ওকে কাগজ কলম দিয়ে লেখানোর চেষ্টা করছিলাম, তাও লিখতে পারছি না। সব সময় ভয় যেন একটা ওকে তাড়া করে বেড়াচ্ছে। স্বভাবটাও ছেলে মানুষের মতো হয়ে গেছে। কখনো কখনো ও চিৎকার করে ওঠে। এই বল আয় না আমার কাছে আয়, আমার কাছে আয়। আরে আমি তো আছি, তোর ভয় কিসের? আয় আমার কাছে আয়, দেখি কি লিখেছিস, দেখা আমাকে। ঠিক আছে, তুই ওনাকে দেখাবি না, আমাকে দেখাবি তো? দেখি কি লিখেছিস। আচ্ছা, উনি তোকে থানায় নিয়ে আসেন তাই ওনাকে দেখাবি না তো? ঠিক আছে, আমি এখানে আছি বলে তুই দেখাবি না তো? আমি চলে যাই। শুনুন তিয়াস বাবু, আমার মনে হয় ও থানায় আসাটা ঠিক পছন্দ করছে না, তাই ওকে আর এখানে না নিয়ে আসাটাই উচিত হবে। কার কাছে রেখে আসবো ম্যাডাম? আমাদের এই ভাই বোনের সংসারে আপন বলতে যে আর কেউ নেই ম্যাডাম, যাকে ভরসা করে ওর কাছে রেখে আসবো। জানেন ম্যাডাম, এই হতভাগীটার এমনই কপাল, একটার পর একটা দুর্ঘটনায় বেচারা জন্য জীবন্ত লাশের মতো বেঁচে আছে। অথচ পড়াশোনার কত ভালো ছিল। ভেবেছিলাম একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দেব, যাতে ওই সুখে শান্তিতে সংসার করতে পারে। হলো না ম্যাডাম, হলো না। ওই কামাতো জানোয়ারটা আপনার কষ্টটা আমি বুঝতে পারছি তিয়াস বাবু। শুধু একবার কোনো মতে দিদির কাছ থেকে ওই জানোয়ারটার নামটা জানতে পারি, তারপর ওকে এমন শাস্তি দেব যাতে কেউ আর এমন কাজ করার সাহস না পায়। লিখেছিস? এ তো কতগুলো এলোমেলো বর্ণ। কি লিখেছিস এগুলো? তো কিছু বোঝা যাচ্ছে না। লেখা আছে সত্যি বলছিস? ও মাই গড, র হওয়ার তবে কি রোহিতকে বোঝাতে? এখানেও তো নামটা পুরো লিখিসনি। এইভাবে করলে আমরা কি করে বুঝবো বলতো? শোন, দেখ আমার কথা শোন, তুই কি চাস না অপরাধী শাস্তি পাক? চাস তো? তাহলে এখানে বস, নামটা লিখ, বস। আমি জানি তুই আজ শিক্ষিত মেয়ে, তুই চেষ্টা করলে পারবি। আমি বলছি তুই লেখ। দেখ আমাদের অনেক হেল্প হবে। প্লিজ একটু লেখ। রাইট,
রাইট তিথি রাইট, রাইট তিথি রাইট। কালে ওই ছেলে পুলেদের মাসি হয়। আরে সকালবেলা দেখাশোনা, দুপুরবেলা বিয়ে, সন্ধেবেলা এলো বউ ছেলে কোলে নিয়ে। আরে বাবে নাহি জন্ম দিল পরে, ছেলে যখন জন্ম হইল মা ছিল না ঘরে। আর খেচা দম এই কে তুমি? আরে থানায় এলে কি করে? তারা সুন্দরী আছি ম্যাডাম, তারা সুন্দরী। মানুষের বাড়িতে গিয়ে তাদের ছেলে মেয়েদের কোলে নিয়ে তাদের মনে আনন্দ দিয়ে থাকি। দেখুন না, আমাদের সরকার থেকে কার্ডও দিয়েছে। আইডি প্রুফ কি আছে? হ্যাঁ আছে ম্যাডাম, আছে। দেখতে পাচ্ছেন তো, অনেক সময় লাগছে। এই যে দেখুন, শোনো দিকে, তোমরা কদিন এখানে আছো? 7-8 দিন থাকবো ম্যাডাম, তারপরে অন্য জায়গায় চলে যাবো। বেশ, এবার যাও। আরে এখনো দাঁড়িয়ে আছো মানে যাও। এবার বসিস না, দাঁড়াও। যাও এবার। চাঁদ মামা, সূর্য মামা, মামা সবার মামা। চাঁদ মামা, সূর্য মামা, তাদের মামা কেবা? কৃষ্ণ তো জগতের গুরু, কৃষ্ণ গুরু কেবা? জল তো সবাইকে দোয়ে, জলকে দোয়ে কেবা? বাবার গুরু কেবা? বাবার গুরু কেবা? সেই কথাটা জানতে পারলে বলবো বাপের বেটা। আরে খেচা দম। ওদের থাকা খাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে, তুই পাগল হয়েছিস? কেন এমন করছিস? ছেলে মানুষের বসে বারবার বলছি কিন্তু চুপ চুপ। আই গো রাধেশ্যাম, বলি ও লেনকিটার ব্যাপারে যা শুনেছিলাম এ তো দেখছি বিলকুল সচ। এ কি পিসি, তুমি থানায়? আরে আসতে বাধ্য হলাম রে বেটি। তোর বাবার লোক ও লেনকিটার অ্যাক্সিডেন্ট করালো, আর লেনকিটার এমন দশা হলো, এরপর যদি আমি দেখতে না আসি পাপ হবে যে বেটি। পিসি, আরে কোথায় বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। পিসি এবার আরে জানিস তো আমি ধর্মপ্রাণ জিতবা মানুষ, এসব করে পুণ্যি কামাই না করলে আমি নরকে যাবে। জানি, এবার যাও। হ্যাঁ শুন বেটা, আজকে না ওদের বাড়িতে গেছিলাম, গিয়ে শুনি ওর দাদা অফিসে আসার সময় ওকে থানায় নিয়ে আসে। শুনে আমি বি চলে এলাম। আসলে ওকে বাড়িতে দেখাশোনা করার কেউ নেই তো তাই। আমি দেখবি ওর বাড়িতে গিয়ে ওর দেখাশোনা আমি করবি। তুমি? আরে বেটি হ্যাঁ, তুই যে আমার স্বয়ং রাধারানী রে মা, তোর সেবা করতে পারলে আমি যে নিজেকে ধন্য মনে করি। সত্যি বিন্দি পিসি, আপনার মতো উদার মনের মানুষ হয় না। আপনি যদি আমাদের একটু দয়া করেন তাহলে নিশ্চিন্তে থাকতে পারবো। আয় ভাই, তোর দাদা যখন বলে দিয়েছে তখন তোর চিন্তার কোনো কারণই নেই। না ম্যাডাম, বাধা দেবেন না, আপনাকে আমি অনুরোধ করছি। বেশ, তুমি ওকে নিয়ে যাও। তবে একটা কথা খেয়াল রাখবে, ও যেন এক মুহূর্তের জন্য তোমার চোখের আড়াল না হয়। হবে না রে বেটি, হবে না। এক মুহূর্তের জন্য আমার রাধারানীকে আমার চোখের আড়াল হতেই দেব না। আয় মা আয়। জানেন তিয়াসবাবু, আমার পিসিমা না সারাটা জীবনেই নাম সংকীর্তন এসব করেই কাটিয়ে দিল, নিজের জীবন নিয়ে ভাবার। মাই গড, শিট! কি লিখে আছে ম্যাডাম? অন্ধকারের অমানুষ। তার মানে ওই বহুরূপীটা আসল নয়, ওর আইডি প্রুফটাও জাল। ও মাই গড, আমার নাকের ডগা দিয়ে আমায় বোকা বানিয়ে চলে গেল, আমি বুঝতেই পারলাম না। কিন্তু ম্যাডাম, থানায় এসে চিরকুট ফেলে দেওয়ার কারণ কি হতে পারে? ওই অন্ধকার অমানুষটা আমাদেরকে খুন করবে। এই দেখ, এই চিরকুটটা আমাদের বাড়ির দিকে আছে। সাবধান, তোদের সমস্ত অপরাধের বদলা নিতে আমি আসছি। না রে অন্ধকারের মানুষ, এবার তোর মিশন আমি কিছুতেই পূরণ হতে দেব না। তার আগে আমার হাতে তোকে ধরা পড়তে
কিন্তু ম্যাডাম, আপনার জন্য কি আপনার বাড়িতে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করব? না না না, তার কোনো প্রয়োজন হবে না। ও জানে না কোন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে আসছে। থানায় চিরকুট দিয়ে ডাইরেক্ট আমাকে চ্যালেঞ্জ জানিয়ে গেছে। বাট আই এম ইন্সপেক্টর অলি পান্ডে। আমার ধারাপাতের নামটা সম্পূর্ণ আলাদা। এই সমস্ত ক্রিমিনালকে জব্দ করতে আমার একটাই সূত্র, নট অ্যারেস্টেড, নট সেন্ট টু পুলিশ স্টেশন, ডাইরেক্ট এনকাউন্টার। এনকাউন্টার করে দেওয়া উচিত। ওইসব আতঙ্ক সৃষ্টিকারী মুখোশধারীদের ধরতে পারলে সোজা এনকাউন্টার করে দেওয়া উচিত, তবেই গিয়ে অপরাধ নির্মূল হবে। হ্যাঁ হ্যাঁ মা, আমারও তো শুনে সারা শরীরটা হিম হয়ে আসছে। এত লোক থাকতে ও মানুষটা আমাদের ধমকি দিল কি কারণে? আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন মাসিমা। যার মেয়ে নিজে পুলিশ অফিসার, সে থাকতে আপনাদের ক্ষতি করে কার সাধ্যে? মুন্নি, হ্যাঁ মাসিমা, ওসব ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। আপনি বরং যত তাড়াতাড়ি পারেন আয়ুষ আর অলি ম্যাডামের বিয়েটা দেওয়ার ব্যবস্থা করুন। আমারও তো তাই ইচ্ছে, কিন্তু কি করি বলো তো? ওর বাবা, হ্যাঁ ওর বাবা আয়ুষকে কোনো মতেই মেনে নিতে চাইছে না। তাছাড়া অলিও আবার হঠাৎ করে বেঁকে বসেছে। ওনাকে রাজি করানোর দায়িত্ব আমার। হ্যাঁ, এরপর হয়তো বাইরের কাছে কথা রাখতে পারবে। আপনি যখন এসেই গেছেন তখন চেষ্টা করে দেখতেই পারি। আসতাম না, নেহাত মায়ের কথা অমান্য করতে পারি না তাই। তা ভালোই তো হয়েছে মা, ভালোই তো হয়েছে। আয়ুষের সঙ্গে সামনাসামনি মান অভিমানগুলো মিটিয়ে নে। হ্যাঁ, বাবাও তাই বলে, মান অভিমান নিয়ে জেদ ধরে থাকলে জীবনকে সুন্দর করে সাজানো যায় না। আচ্ছা মা, তোমার বাবাকে তো দেখছি না, কোথায় গেছেন তিনি? বাজারে। আপনি আসবেন শুনে বাবা বলল বাড়িতে নতুন অতিথি আসছে, একটু মিষ্টি মুখ না করলে চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা তাহলে গল্প করো, আমি পাশের ঘরে গিয়ে ওনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ রে মাউলি, আজ কিন্তু আমি তোর কোনো কথা শুনবো না। এসেছি যখন তখন দিনক্ষণ একেবারে পাকা করে যাব, এই আমি বলে রাখলাম। হ্যাঁ একদম ঠিক বলেছেন। মুন্নি, তুমি কিন্তু বিষয়টা শুনেছি আপনার বাবা এই বিয়েতে রাজি নন। তাতে কি হয়েছে? কথায় বলে না, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। আমরা না হয় বিয়েটা মন্দিরে গিয়ে সেরে ফেলবো। তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। সত্যি করে বলো তো, আমার আর আয়ুষের বিয়েটা তুমি মন থেকে মেনে নিতে পারবে তো? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। কিন্তু আমি তো পারছি না তোমাকে কাঁদিয়ে নিজে সুখী হতে। কিন্তু আপনাকে না পেলে আয়ুষ যে বাঁচবে না ম্যাডাম। আমি দেখেছি সবার অলক্ষ্যে তিল তিল করে তাকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে। সব তুমি কি বলছো? ঠিকই বলছি ম্যাডাম, তাই আমার অনুরোধ, আপনি ওকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে নিয়ে আসুন। তার মানে আয়ুষ কি আবার মদ খাওয়া শুরু করেছে? না, মদ নয়, তবে মদের থেকে আরো ভয়ঙ্কর নেশায় মেতে উঠেছে। কোন নেশায় মেতেছে বলো আমায়, বলো কোন নেশায় মেতেছে? সে কথা জানতে চাইবেন না, আমি বলতে পারবো না। আপনি যদি সত্যি আয়ুষকে ভালোবেসে থাকেন তাহলে এই বিয়ে আপনাকে করতেই হবে। কথা দিন ম্যাডাম, আপনি আমাকে কথা দিন। কোনো কিন্তু নয় ম্যাডাম, আয়ুষের মঙ্গলের জন্য এই বিয়ে আপনাকে করতেই হবে। আমি আপনার কাছে হাত জোর করে সম্মতি ভিক্ষে চাইছি, আপনি আমাকে সম্মতি ভিক্ষে দিন। বেশ, এটাই যখন তোমার ইচ্ছে, তখন স্বার্থপরের মতো আমি তোমার ইচ্ছেই পূরণ করবো ম্যাডাম। কারণ মত থাক আর না থাক, আমাদের বিয়েটা হবে। শুনে আমার কি যে আনন্দ হচ্ছে। সত্যি ম্যাডাম, আপনি আমার মাথা থেকে একটা বড় দুশ্চিন্তার বোঝা নামিয়ে দিলেন। একটা বড় দুশ্চিন্তা। কি বলে গেল মুন্নি? আয়ুষ তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে? এই কটা দিন না হয় ওর সঙ্গে আমি যোগাযোগ বন্ধ করেছি, এর মধ্যে আয়ুষ কি এমন করলো যে মুন্নির জেদ ধরে এই বিয়েতে আমার মত আদায় করে নিয়ে গেল? না না না, এবার আমাকে আয়ুষের ব্যাপারে আরো সিরিয়াসলি ভাবতে হবে। সেই ছোট্টবেলা থেকে বাবা মাকে হারানোর যন্ত্রণাকে উপশম করতে আমাকে যে ওকে আরো বেশি বেশি করে ভালোবাসতে হবে। বেশি বেশি করে ভালোবাসতে হবে। বাসবি বই কি মা, বাসবি বই কি, কারণ দুদিন পরে আয়ুষ যে তো স্বামী হবে, আর তাকে তো তোকে ভালোবাসতেই হবে। মা, নিধি কাকার সঙ্গে তুমি বিয়ের ডেট ফাইনাল করে ফেলো। আমার বিয়েতে কারোর মত থাক আর না থাক, লৌকিকতার সঙ্গে নির্দিষ্ট দিনে আমাদের বাড়িতে বিয়ের সানাই বাজবে। মা, বিয়ের সানাই বাজবে।
যাক বাবা, মেয়েটাকে নিয়ে নিশ্চিন্ত হলাম। এবার আয়ুষের বাবা আসলেই। এসে গেছি। মিষ্টি দোকানে ভিড় ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। কি আমি কাকে দেখছি? ইনি তো প্রয়াত অনিরুদ্ধ ব্যানার্জির স্ত্রী অনিতা দেবী, যাকে 25 বছর আগে লালারাম পান্ডের স্বামী সহ খুন করেছিল। তাহলে ইনি লালারাম পান্ডের স্ত্রী হলেন কি করে? বেয়াই মশাই, ও বেয়াই মশাই, এত কি ভাবছেন বলুন তো? না না না, কিছু না। তবে কি লালারাম পান্ডে সেদিন ওনাকে খুন না করে, কিন্তু অনিতা দেবী এত সব মেনে নিলেন কি করে? আয়ুষ আর অলি ওনারই গর্ভের সন্তান, ওরা ভাই বোন। না না না, আমি আর ভাবতে পারছি না। না, এ হতে পারে না, এ বিয়ে কিছুতেই হতে পারে না। ও বেয়াই মশাই, আজ যখন এসেছি তখন দিনক্ষণ একেবারে পাকা করে যাব। আপনি আসুন, আমি মুন্নিকে পাঁচিটা বের করতে বলে শুভ দিনটা দেখে রাখি। কিন্তু আমি যে কথা বলতে চাইছি। আরে বাবা, বিয়ের ব্যাপারে যদি বলেন আমি কোনো কথা শুনবো না, আর যদি অন্য কথা বলেন সে আমি পরে শুনবো। এখন চলুন দুজনে বসে সুবিধা মতো বিয়ের তারিখটা ঠিক করে। আমার যে একটা কথা ছিল। আরে বাবা, শুনবো, সব কথা শুনবো। এখন আসুন শুভ কাজে শুভ দিনটা দেখে রাখি, তারপর আসুন। আমাকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আসুন। আমার ভগবান, এখন আমি কি করব? কেমন করে অনিতা দেবীকে বলবো যে আয়ুষ আর অলি ওনারই গর্ভের সন্তান, ওরা ভাই বোন? তাহলে কি ঘটনাটা আমি প্রকাশ করে দেব? তাতে যদি কোনো অঘটন ঘটে যায়, আয়ুষ আর অলি যদি লজ্জায় ঘৃণায় আত্মঘাতী হয়, তবে কি আমি ব্যাপারটা চেপে যাব? না না না, তাতে যে অধর্ম হবে, পাপ হবে। তাহলে এখন আমি কি করব ভগবান? এখন আমি হ্যাঁ, ভাবতে হবে। ভেবে একটা উপায় আমাকে বার করতেই হবে। যেমন করে হোক এ বিয়ে আমাকে বন্ধ করতেই হবে। ঠাকুর, এ তোমার কেমন খেলা প্রভু, এ তোমার কেমন খেলা? বন্ধ করতে পারবি না। মা যখন রাজি, তখন বাবা হাজার চেষ্টা করে আমাদের বিয়ে বন্ধ করতে পারবে না। কিন্তু বাড়িতে বিয়ের আয়োজন, আত্মীয় পরিজনের উপস্থিতি, অথচ তিনি যদি মেনে না নেন। আয়ুষ উনি আমার বাবা, মুখে যাই বলুন না কেন বিরোধিতা করে শত্রুতা করবেন না। সত্যি তুমি এমন একজন ছেলেকে ভালোবাসলে, যার কারণে একমাত্র মেয়ের বিয়েতে বাবা সন্তুষ্ট নন। তাতে আমার কিছু এসে যায় না, জীবনটা আমার, তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আচ্ছা, বিয়ের ডেট ফাইনাল হওয়ার পর ক্যাটারার, ডেকোরেটর, কার্ড ছাপানো সমস্ত রেডি। এখন ওইসব কথা না ভেবে বরং আমাদের ভাবা উচিত আমাদের ভবিষ্যৎ জীবনের কথা, আমাদের অতীতে ফেলে আসা সেই মধুর মুহূর্তের কথা। আয়ুষ, प्यार हमारा अमर रहेगा, याद करेगा तू मुमताज है मेरे ख्वाबों की, मैं तेरा शाहिद। हमारा अमर रहेगा, याद करेगा याद करेगा जहां, याद करेगा जहां।
আরে বেটি বেটি বেটি, এ বেটি তুই জানিস আমি নিজেই পুরোহিত মশাইয়ের বাড়িতে গিয়ে তোদের শাদির কার্ড দিয়ে নেমন্তন্ন করে এলাম। ও অলি, আমি এগুলো আসছি আসি কাকা বাবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে অভিবি কাকা বাবু, আরে কদিন পর তোমাদের শাদী হবে, তখন তো সম্পর্কটা পাল্টে যাবে নাকি? না মানে আমি আরে শ্বশুর বাবা বলে ডাকো, শ্বশুর বাবা। আমি এগুলো আসছি বাবা। অলি, আমরা কিন্তু কালকে শপিং এ যাচ্ছি, কথাটা মনে থাকে যেন। থাকবে থাকবে থাকবে, জরুর ইয়াদ থাকবে। আর তোমাদের শপিং এর জন্য আমি বহুত সারা রুপিয়া भी দিয়ে দেবে। साला भिखारी का बच्चा। अरे बेटी 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 हमार बेटी, इस बार भी तो আমাকে হারিয়ে দিলি রে বেটি। হ্যাঁ, নিজের ইচ্ছে মতো নকরি নিলি, এখন নিজের পছন্দ মতো শাদি भी করছিস। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখ বেটি তুই এখন বড় হয়েছিস, নকরি করছিস, নিজের পায়ে দাঁড়িয়েছিস, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছিস, তাই আমি भी তোকে কথা দিচ্ছি আজ থেকে তোর ব্যাপারে আমি একদম টাং আড়াবে না। না বাবা, আমি তোমার মেয়ে, আমার সব বিষয় ভাবার অধিকার তোমার আছে। তবে আমি যদি কোনো ভুল ডিসিশন নিয়ে থাকি তাহলে তোমার কথাই তো আমি নিশ্চয়ই শুধরে নেব বাবা, নিশ্চয়ই শুধরে নেব। हाँ हाँ ठीक है बेटी, ठीक है ठीक है। राम युग में दूध मिली, किसान युग में घी, और कली युग में दारू मिली जी भर के पी। लेकिन हम ही साला कुत्ता का लेज আছে लेज, कभी भी सीधा होबे ना सीधा। সালা আমার শর্তে ঘা পড়লে ও নিজের বেটির উপর বিষ দাঁত বসাতে আমি ছড়বে না, কিছুতেই না। যেমন আজ সে কয়েক সাল পহলে আমার ভগ্নিপতিকে মেরে ও নিজের বোনটাকে আমি বিধবা করে দিয়েছিলাম। लेकिन সবাই জানে যে মাওবাদীরা ও রাম নাম সত্য করে দিয়েছে। এতদিনে কথাটা সবই লোক জানলো, আমার কিন্তু সন্দেহ ছিল তোমার উপর, और आज সেটা সব জেনে भी গেলাম। বিন্দি তুই তোমার আসল চেহারাটা যখন আমি চিনে ফেলেছি, তখন তোমাকে भी আমি छोड़বে না। বিন্দি শোন না বিন্দি, এ তোর দাদা ভুল করে এরকম একটা কাম করে ফেলেছে, তোর দাদাকে তুই ক্ষমা করে দে। না, ক্ষমা করতে পারবে না। এই কামটা করার আগে তোমার এই বেহেনের কথাটা একবারও মনে পড়লো না? আমার স্বামীকে মারার আগে তোমার ওই হাত দুটো একবার কেঁপে উঠলো না? তুমি মানুষ না, তুমি একটা অমানুষ। বহিন তোর মনে আছে বহিন, ছোটবেলায় যখন আমাদের বাবা মা মারা গেছিল, তখন আমি একটা গ্যারেজে কাম করে কত কষ্ট করে আমি তোকে বড় করেছি, আমি তোকে লেখাপড়া শিখিয়েছি, আমি নিজে না খেয়ে নিজের হাতে তোকে খাইয়ে দিয়েছি। আর তোর সেই দাদা যদি একটা ভুল করে থাকে, তোর দাদাকে তুই ক্ষমা করতে পারবি না ভাই? না, ক্ষমা করতে পারবে না। শোন না, বলছিলাম কি আমি একটা কথা বলবো, তুই রাখবি? কি কথা? হ্যাঁ, বলছিলাম কি তোর দাদা যে তোর স্বামীকে মেরে ফেলেছে, এটা তুই ভুলে যা। না, ভুলে যা। তুমি আমার সংসার কেড়ে নিয়েছো, তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো, তোমাকে দাদা বলে ডাকতে আমার ঘেন্না করে, ঘেন্না। আরে এ আমার বহিন রে, আমি স্বীকার করছি বহিন, তোর এই দাদা তোর স্বামীকে মেরেছে, আমি ক্ষমা চাইছি, তুই ক্ষমা করে দে বহিন। ক্ষমা করতে পারবে না। আমি হাত জোড় করে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা কর, আমি তোর পায়ে ধরে ক্ষমা চাইছি। এ ভাই তুই ক্ষমা কর ভাই, ক্ষমা কর। হে ভাই, হে আমার ভাই, তুই চলে গেলি রে ভাই। হবে না, তোর জন্য আমি এবার শেষবারের মতো প্রাণ ভরে কেঁদেলি রে ভাই। আরে আমার ভাই রে, তো আমাকে ছেড়ে চলে গেলি রে ভাই। তোকে আমি কত বোঝালাম, তুই বুঝলি না, আমার কথা শুনলি না। যে দাদা তোর জন্য এত কিছু করলো, আর সেই দাদা থেকে তোর স্বামী তোর কাছে আপন হলো রে ভাই। তাই তো তোকে আমি তোর ওই স্বামীর কাছে পাঠিয়ে দিলাম রে ভাই। এ ভাই যা যা ভাই, যা, তুই তোর স্বামীর কাছে গিয়ে সুখে থাক, শান্তিতে থাক, সুখে থাক, শান্তিতে থাক।
এই ঝামেলাটা আমি চুকিয়ে দিলাম, আর কোনো চিন্তা রইল না। আর আমাদের কোনো চিন্তা নেই বাবা। জগা 3 মাস পর জেল থেকে জামিনে ছাড়া পেয়েছে। আরে ছোড়া পাবে না কেন, ছোড়া পাবে না কেন বল বেটা। ও শালা জোগাকে ছড়ানোর জন্য আমি তো কম টাকা ফুটাইনি। টাকাটা আপনি এমনি ফুটাননি স্যার, ফুটিয়েছেন। পিসি, পিসি, তোর পিসি? এ বেটা জানি তোর পিসি না আমাকে খুব ধমকি দিচ্ছিল। আমার শালা মাথাটা গরম হয়ে গেল, তাই তোর পিসিকে আমি মেরে ফেলেছি। মানে পুলিশ মোটরসাইকেল আবার তোকে যে কাজের দায়িত্বটা দিয়েছিলাম আমরা, তুই কি করেছিস? হয়ে গেছে স্যার, অনেক খোঁজ খবর করে একটা ডান্স গ্রুপের কন্ট্রাক্ট করে এসেছি। বহুত আচ্ছা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এবার আমার ইট ভাড়াতে পার্টি হবে, মৌজ মস্তি হবে, নাচা গানা হবে, আর আমরা সবাই মিলে রাত ভর এনজয় করবে। এনজয়। কিন্তু বাবা অ্যাক্সিডেন্টের পর তিথি বেঁচে আছে, তাহলে আমাদের এত খুশির কি আছে? আরে আছে রে বেটা, আছে আছে, জরুর খুশির আছে। এ বেটা তুই জানিস কি, ওই অ্যাক্সিডেন্টের পর তিথি বোবা হয়ে গেছে আর ভারসাম্যই হারিয়ে ফেলেছে। তাই তোর বিরুদ্ধে আর মুখ খুলতে পারবে না, তাই আমাদের আর কোনো টেনশন রইল না। ঠিক বলেছো বাবা। ঠিক বলেছি না বেটা? লেকিন বেটা তুই জানিস তোর ওই পিসির লাশটা নিয়ে এখন আমার খুব টেনশন হচ্ছে রে, টেনশন হচ্ছে। সালা এখন কি করি বলতো? এই বাহিনীর লাশটাকে নিয়ে এখন আমি কি করি? আবে চলো রে, তুই এক কাম করতো, এই আমার বহিনের লাশটার গলাটা টিপে ধরতো। হ্যাঁ ধর, জলদি জলদি ধর। তার মানে আবার আপনার পাপের বোঝা মাথায় নিয়ে আমাকে জেলে যেতে হবে? না, অসম্ভব। আবে চলো জগা। লোভের বশবর্তী হয়ে আপনার কথায় চলতে গিয়ে সারাটা জীবন আমি শুধু আমার নিজের সর্বনাশ করে গেছি। কিন্তু আর তা নয়, প্রয়োজনে আপনার চাকরি ছেড়ে দিয়ে আমি ভুটেগিরি করবো, লেবার খাটবো, তবু আপনার পাপের শরীর আমি হতে পারবো না, কিছুতেই না। তার মানে তুই পান্ডে একদম সহ্য করবো না। এখন আমি থানায় গিয়ে আপনার মেয়ে ইন্সপেক্টর অনিল পান্ডেকে আপনার সমস্ত কুকীর্তির কথা বলবো, তারপর আদালতে গিয়ে রাজ সাক্ষী হব। তখন আপনার জেল বা ফাঁসি কেউ আটকাতে পারবে না, কেউ না। সাবাস সাবাস জগা, সাবাস। সালা তোর সাহস দেখে তুই সালা আমাকে সচিয়ে দিলি। লেকিন সালা হারামির বাচ্চা, তুই সালা এতদিন আমার সঙ্গে কাজ করে আমাকে চিনতে পারলি না। আমি সালা কি মাল আছি, মাল। আবে ধর সালা। এই সালা জগা, আমাদের সাথে বেইমানি করলে তোকে মরতে হবে বে। বেঈমানের বাচ্চা জগা, তো সালা এত বড় সাহস, তুই থানায় গিয়ে আমার বেটি অলিকে আমার সম্বন্ধে সবকিছু বলে দেবে? আবে সালা তুই ভাবলি কি করবে? তোকে সালা আমি সেই সুযোগ দেব। তুই তো সালা ভালো করে জানিস যে খুন করতে আমার খুব ভালো লাগে, মানুষ খুন করে আমি সালা খুব আনন্দ পাই, আনন্দ। তাই তোকে আমি মোটরসাইকেল। এবার কি এই দুটো খুনের দায় মাথায় নিয়ে আমাকেই জেলে যেতে হবে? তোদের দুজনকে এখন একটা কাম করতে হবে। অনিতা এখন বাড়িতে নেই, অনিতা আসার আগে তোরা দুজন মিলে এই লাশ দুটোকে এখান থেকে তুলে আমার গাড়ির ডিকিতে ভরবি, তারপর রাতের অন্ধকারে নিয়ে গিয়ে ওই রেল লাইনের ওপর শুইয়া দিয়ে আসবে। আরে আমি চালা সবাইকে নাটক করে বলবে যে এই বুদ্ধা বুদ্ধি দুজনে প্রেম করছিল, আমার কাছে ধরা পড়ে গেছে, তাই ভয়ে লজ্জায় দুজনে সুইসাইড করেছে। সুইসাইড ইম্পসিবল। ম্যাডামের বিন্দি পেশি এবং ইট ভাটার কর্মচারী জগা সুইসাইড করেনি, তাকে প্ল্যান মাফিক মার্ডার করে ওই রেল লাইনের ধারে ফেলে দিয়ে আসা হয়েছে। তবে কি একটা অন্ধকার অমানুষটার কাজ? সে যাই হোক, আর কিছুক্ষণ পরে এই ইট ভাটাতে বসবে নাচ গানের আসর। এত বড় শোকের মধ্যে ম্যাডাম তার বাবাকে অনুষ্ঠান জারি রাখার কথা বলেছে, আর আমাদের নির্দেশ দিয়েছে আড়াল থেকে সবকিছু নজরদারি করার জন্য। তার ধারণা ওই শয়তানটা এখানে এসে ঝামেলা করতে পারে। হামলা করতে পারে না, হামলা সে করবে। কেন যে অনুষ্ঠান আমাদের বাড়ির উপর খুন নজর দিল কে জানে? পিসি বললো, জগা কাকা বললো,
এবার যে কে মরবে? না, আর কেউ মরবে না, এবার আমাদের হাতে ধরা পড়বেই পড়বে। আরে মশাই, আপনি তো বলেই খালাস। আরে এদিকে ভয়ে আমার জীবন দুপুক দুপুক করছে। আর আমি এখানে অলিকেও দেখছি না যে মনে একটু সাহস পাবো। ম্যাডাম আমাদের সঙ্গে ডিউটিতে আছে, সবে সিভিল ড্রেসে, অন্য প্রসেসে মানে? না, সে কথা বলা যাবে না, সিক্রেট ব্যাপার। তাছাড়া পুলিশের ছক ফাঁস হয়ে গেলে আসামি সাবধান হয়ে যেতে পারে। আমাদের খুব সাবধানে থাকতে হবে, খুব সাবধানে। কোথায় পালিয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছ? না মানে স্যার, আমার ছোটবেলা থেকে পুলিশের দোষ আছে। ওই যেমন ধরুন কারোর শনির দোষ আর কারোর রাহুর দোষ, আমারও তেমন পুলিশের দোষ। পুলিশ দেখলে আমার প্যান্ট ভিজে যায় স্যার। ওকে নিয়ে ভাববেন না, ও আমার বন্ধু। ঠিক আছে, তোমরা সাবধানে থাকো। আমি আড়ালে চললাম। যা বাবা, মোটরসাইকেল। কি ব্যাপার নেবো? সন্ধ্যা তো হয়ে গেল, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে। তাহলে তোর ওই বুকিং করা ড্যান্সাররা কোথায়? এসে গেছে গুরু, এসে গেছে। ওরা ওই ম্যানেজারের রুমে অপেক্ষা করছে। শুধু স্যারের নির্দেশটা পেলেই ব্যাস। তাহলে বাবাকে শুরু করতে বল। আরে করবে করবে করবে, আমি প্রোগ্রাম স্টার্ট করার ঘোষণা করে দিবে। স্যার ঢুকা ঢুকা, আরে আছে ঢুকু ঢুকুর ব্যবস্থা আছে, কোনো টেনশন নিবি না, সব হবে। আগে আমাকে প্রোগ্রামটা স্টার্ট করতে দে, उसके बाद হবে। হ্যাঁ, নমস্কার আমার ইট ভাটার সবই কর্মচারী ভাই ও বোনেরা। তোমরা সারা বছর আমার এই ইট ভাটাতে একেবারে মেশিনকে মাফিক কাম করো। তোরা বহুত মौज মস্তি করার ইচ্ছা থাকলেও তোমরা করে উঠতে পারো না। তাই তোমাদের কথা ভেবে আজ আমি আমার ইট ভাটাতে একটা मौज মস্তির আয়োজন করেছি। খানা পিনা হবে, নাচা গানা হবে আর এনজয় भी হবে। इसीलिए আমি এখন প্রোগ্রাম স্টার্ট করতে চলেছি। প্রোগ্রাম স্টার্ট করতে শহর से আসছে নিউ রকস্টার ডান্স ট্রু। ও আমার ফুলি, আমায় ফেলে যাচ্ছিস কোন গলি? ফুলকলি রে ফুলকলি, বল তো এটা কোন গলি? ফুলকলি রে ফুলকলি, বল তো এটা কোন গলি? ফুলকলি রে ফুলকলি, বল তো এটা কোন গলি? চোখ যে বাঁধা যদি রে হয়তো আমি জেনে রাখিস তুই বলি কোন গলি? যাবে যদি জীবন তবে যাবে তো যাই যা, এখান থেকে আমার খবর কেউ পাই তো পা। যাবে যদি জীবন তবে যাবে তো যাই যা, এখান থেকে আমার খবর কেউ পাই তো পা। যাবো রাখবে তোরে আমায় বাঁধেকে, ওরে আমায় বাঁধেকে, দেখিস তুই বদলা নিতে খুন দিয়ে খেলবো হোলি। বল আমার দাদাকে তুই কেন ফোন করলি? তোর ডাস্টবিনে কারা কারা ছিল? বলবো না।
না বললে গুলি করে তোর মাথার এফোর উপর করে দেবো। তাতে কোনো লাভ হবে না ম্যাডাম, কারণ অন্ধকারেও মানুষ আপনার নাকের ডগার পাশ দিয়ে পালিয়ে গেছে। ইয়াস বাবু, ওকে এক্ষুনি গ্রেপ্তার করুন আর আমার দাদার ডেড বডিটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করুন। আমি এক্ষুনি ওদের পিছনে দেখি, এবার দেখি ওই অন্ধকারের মানুষ কি করে আমার হাত থেকে পালিয়ে বাঁচে। ঠিক আছে ম্যাডাম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দাদা দেখি দিদি দিদি, তুই কি করলি? কি করলি রে বোন? আইনকে তুই নিজের হাতে তুলে নিলি কেন রে? এই দাদার উপর তোর কি ভরসা ছিল না? ভরসা করে কি লাভ হতো রে দাদা? কোনো লাভ হতো না। তাই তো এতদিন আমি বোবা সেজেছিলাম, যাতে তোমার পুলিশেরা আমার মুখ থেকে আমার রিকোয়েস্টের নামটা জানতে না পারে। আর জানতে পারে কি বা হতো? বড় জোর অ্যারেস্ট করে থানায় নিয়ে যেত, দুদিন পর বেরিয়ে এসে আবার কারো না কারো সর্বনাশ করতো। তাই তো আমি আমার লক্ষ্য থেকে সরিনি দাদা। अबे साला सुअरेर बच्चा रे, तू साला मरे गए हमारे वंशटाके शेष कर दिया गली रे, शेष कर दिली रे। দাদা বলরাম পান্ডে বুক চাপড়ে হাহাকার করে কাঁদো, কারণ এবার তোমার পালা। আমার বলা मतलब শুধু তোমার নয়, ছেলেকে কাল সাপ তৈরি করা তোমার মতো হাজার হাজার পিতাদের বলছে সাবধান। ভারতবর্ষে প্রতি বছর কত মেয়েরা দর্শিতা হয়ে প্রাণ হারাচ্ছে। এবার তোমরা তোমাদের ছেলেদের সুশিক্ষায় গড়ে তোলো, তা না হলে আমার মতো হাজার হাজার পিতা তোমাদের বংশ ধ্বংস করতে প্রতিজ্ঞা নেবে। প্রতিজ্ঞা। কথা বললো দিদি, দিদি কথা বললো, কথা বললো দিদি। শেষ হয়ে গেল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, শেষ হয়ে গেল। যার জন্য আমার এই চাকরি করা, আর কিসের জন্য করবো? এই চাকরি আমি ছেড়ে দেবো। কালে থানায় গিয়ে আমার রেজিগনেশন লেটারটা দিয়ে আসবো। তারপর আমার একটাই লক্ষ্য হবে, আর কোনো দাদার মুখ থেকে কোনো বোন যেন হারিয়ে না যায়। আর এটা হলো আমার প্রতিজ্ঞা। এ বিয়ে বন্ধ করবার জন্য আমি কোনো প্রতিজ্ঞা করিনি দিদি। তবে কেন যে এই বিয়েটা বন্ধ করতে চাইছি সে কথা শুনলে বিনা মেঘে আপনার মাথায় বাজ আছড়ে পড়বে। কিন্তু কি এমন কথা যার জন্য সেদিন বিয়ের দিন স্থির করার ব্যাপারে আমার সঙ্গে কোনো কথাই বললে না? তাই তো বাধ্য হয়ে অলি আর আয়ুষের কথা ভেবে আমি নিজেই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। কিন্তু এমনই কপাল, বাড়িতে দুটো খুন হলো। মনে প্রাণে আমরা সব ভেঙে পড়লাম, ভাবলাম বিয়েটা এই মুহূর্তে না দেওয়াই ভালো। আবার মনটাকে বোঝালাম, যারা গেছে তারা তো আর ফিরে আসবে না, কিন্তু যারা আছে তাদের প্রতি তো কর্তব্য পালন করতেই হবে। তাই তো পুরোহিতের সঙ্গে পরামর্শ করে পুনরায় আমি বিয়ের দিন স্থির করলাম। তবু তুমি ওদের বিয়ে নিয়ে আজও সেই একই কথা বলো। বলতে বাধ্য হচ্ছে দিদি, যতবারই কথাটা আপনাকে জানাবার চেষ্টা করেছি ততবারই কিসের আশঙ্কা যেন আমার মুখটাকে বন্ধ করে দিয়েছে। আজ ওদের বিয়ের দিন, তাই সে কথা আমাকে খুলে বলতেই হবে, তা না হলে সব জেনে চুপ করে থাকার মহাপাপ যে আমাকে গ্রাস করবে দিদি। হ্যাঁ, আজ যদি ওদের বিয়েটা হয়ে যায় তাহলে অধর্মের ভারে পৃথিবীটা ফেটে চৌচির হয়ে যাবে। প্রকৃতির নিয়মে চলতে থাকা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের গতি থেমে যাবে, আকাশ স্তব্ধ হয়ে যাবে, প্রচন্ড সুনামির জলোচ্ছ্বাসে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বিলীন হয়ে যাবে, মহাসমুদ্রের অতল গহরে। পাগলের মতো বলছো তুমি? পাগল আমি নই দিদি, পাগল
পাগল আমি নই, যেটা সত্যি সেটা বোঝানোর চেষ্টা করছি। আয়ুষ আর অলি আপনারই গর্ভের সন্তান, ওরা ভাই বোন। চুপ করো। আমি মা, আমি যাকে জন্ম দিইনি সে আমার গর্ভের সন্তান হলো কি করে? আয়ুষকে আপনি জন্ম দিয়েছেন দিদি, সে আপনার প্রথম সন্তান, আর আয়ুষের বাবা আপনার প্রথম স্বামী। তার মানে আমি দ্বিচারী? না না দিদি না, আপনি দ্বিচারিণী নন। আপনার বিয়ে হয়েছিল আয়ুষের বাবা অনিরুদ্ধ ব্যানার্জির সঙ্গে, যাকে লালারাম পান্ডে খুন করে তার যথা সর্বস্ব এমনকি ইট ভাটাটাও নিজের নামে করে নিয়েছে। আমার সংসার নিয়ে মন গড়া গল্প বানানোর চেষ্টা করো না, না হয় আমি তোমার নামে মানহানির মামলা করতে পারবো। সে আপনি যাই করুন দিদি, সে আপনি যাই করুন, যেটা সত্যি সেটা আজ আপনাকে মনে করানোর চেষ্টা আমি করবই। তার মানে তুমি বলতে চাইছো আমার জীবনে একটা অতীত রয়েছে যা আমি চাকরিভাবে ভুলে থাকতে চাইছি? না না না, ইচ্ছে করে আপনি ভুলে যাননি দিদি, ইচ্ছে করে আপনি ভুলে যাননি। আচ্ছা দিদি, মনে করে দেখুন তো, মনে করে দেখুন, আপনার চোখের সামনে আপনারই বিশ্বস্ত কর্মচারীর হাতে আপনার স্বামীকে খুন হতে দেখে কোলের সন্তানকে রাতের আধারে শেয়াল কুকুরের উদ্দেশ্যে ছুঁড়ে ফেলে দিতে দেখে প্রচন্ড মানসিক আঘাত পেয়ে বিস্মৃতির অন্ধকারে হারিয়ে গিয়ে সত্যি সত্যি আপনি সবকিছু ভুলে গেছেন। তার মানে আমি দিদি দিদি মনে করে দেখুন তো, মনে করে দেখুন, আপনার কোলের সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে জয়দেবের মেলা দেখতে গিয়েছিলেন। জয়দেবের মেলা দেখার পরে আপনারা বাড়ি ফিরছিলেন, রাস্তায় আস্তে আস্তে আপনার স্বামীকে জয়দেবের মেলার অনেক গল্প শোনাচ্ছিলেন, এমনকি আপনার ভালো লাগার গানটা আপনার স্বামীকে শোনাচ্ছিলেন, বৈরাগী বৈষ্ণব ঠাকুরের গান। সে গান আজও আমার মনে আছে দিদি, আজও আমার মনে আছে। আপনি গাইছিলেন, শ্যামেরও হাসি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দেখে কদম তলিতে সেই বাঁশির সুরে। মনে করুন, মনে করুন। কি বলে তুমি? কি বললে? আমি জয়দেবের মেলায় গান গেয়েছি। শ্যামেরও বাঁশি বাজে, শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দেখে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দেখে কদম তলিতে সেই বাঁশি। মনে করে দেখুন, আপনাদেরকে নিতে আপনাদের ম্যানেজার লালারাম পান্ডে আপনার সাথে যোগা এসেছিল। এসে তারা তার নিজেদের রূপ বদল করে আপনাদের উপর চড়াও হয়, আপনার কোলের সন্তানটাকে ছিনিয়ে নিয়ে রাতের আধারে শেয়াল কুকুরের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে। তুমি এত সব কথা জানলে কি করে? আমি যে নিধিরাম চৌকিদার গ্রাম পাহারা দিচ্ছিলাম। হঠাৎ চিৎকার শুনে আমি ছুটে আসছিলাম। তারপর আমার সামনে খড়ের গাদায় কিছু একটা পড়তে দেখে আমি থমকে দাঁড়ালাম। তারপর দেখলাম একটা ছোট্ট শিশু পড়ে রয়েছে। সেই শিশুটাকে আমি সস্নেহে কোলে নিলাম। তার কথা ভেবে আমার প্রতিবাদের মুখটা সেদিন বন্ধ হয়ে গেল। তার কর্তব্যের কথা ভেবে নিধিরাম চৌকিদারের কর্তব্য আমি পালন করতে পারিনি। আপনারই চোখের সামনে লালারাম পান্ডে আর আপনার স্বামী ধস্তাধস্তি লেগে গেল। তারপর আপনারই চোখের সামনে লালারাম পান্ডে আপনার স্বামীকে নৃশংসভাবে খুন করলো। দিদি অজ্ঞান হয়ে গেছে। ও দিদি, দিদি, আচ্ছা আচ্ছা আপনার কি অতীত দিনের কিছুই মনে পড়ছে না? অতীত দিনের কথা কিছুই মনে পড়ছে না? মনে করুন। হ্যাঁ মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। শয়তান লালারাম, এ বিয়ে হবে না, এ বিয়ে হতে পারে না। আর দেরি করবেন না, যেভাবে হোক এই বিয়ে আমাদের বন্ধ করতেই হবে। তাই চলো নিধিরাম, তাই চলো। এতক্ষণে হয়তো বিয়ের আয়োজন সব রেডি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে ওরা বিয়ের বেদিতে বসবে। তার আগে ছুটে গিয়ে এই বিয়ে আমাদের আটকাতেই হবে। বেদির কাজ তো শেষ হয়েছে, লাঙ্গুজে বেরিয়ে গেল, দর করে কি নিয়ে আসো।
পুরোহিত মশাই, আপনি দেখছেন সেই সময়ে চলে এসেছেন। আরে কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি বরকনেকে ডেকে পাঠাচ্ছি। আরে কে কোথায় আছিস? আরে জলদি জলদি বরকনেকে লিয়াই লিয়াই লিয়াই। এই দেখেন চলে এসছে। হ্যাঁ বসো বসো বাবা বসো। আমার মা বিয়ে শিখেছে। হ্যাঁ বসো 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 বাবু। ও পুরোহিত মশাই, নেন আর দেরি করবেন না। হ্যাঁ জলদি জলদি সাজির কাম শুরু করেন শুরু করেন শুরু করেন। বলো বাবা, যদি তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদি তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। বলো মা, যদি তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদি তং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। না না, মালা বদল করে ফেলো। না, এই বিয়ে বন্ধ করো। এই বিয়ে হবে না। এই বিয়ে ওরে বাবা রে। অনিতা, আরে কি সব উল্টো পাল্টা বকছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। আর এই মাথাটা খারাপ করেছিস তুই রে লম্পট জানোয়ার। আজ আজ আমি তোকে ফোন করে ফেলবো। মা, এসব তুমি বাবাকে কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। ও তোর বাবা হলেও ও আমার স্বামী। আপনার মা বিস্মৃতির অন্ধকারে হারিয়ে গিয়ে ওই শয়তানটা ওরসে আপনাকে জন্ম দিলেও আপনাদের বাবা কিন্তু দুজন, মা একজন। আপনারা দুজনে ভাই বোন। বাবা, তুমি না বলেছিলে আমার মা বাবাকে খুন করেছে এই লালারাম পান্ডে? হ্যাঁ বলেছিলাম। যেদিন তোর বিয়ের প্রস্তাব নিয়ে অনিতা দেবী আমাদের বাড়িতে আসলেন, ওনাকে দেখে সব ভ্রান্তি আমার কেটে যায়। তাই লজ্জায় সেদিন তোকে আমি কিছু বলতে পারিনি রে বাবা, কিছু বলতে পারিনি, কিছু বলতে পারিনি। কি লজ্জা, কি অপমান! বাবা, তুমি সব জেনে বুঝে। তো বিশ্বাস কর বেটি, আমি জানতাম না যে অনিরুদ্ধ ব্যানার্জির ছেলে আয়ুষ এখনো বেঁচে আছে। এবার তো জানলে বাবা। তাহলে এখন বলে দাও, একই মায়ের গর্ভে জন্মানো দুই পিতার ছেলে মেয়ে ভালোবাসার টানে বিয়ের মঞ্চে দাঁড়ানো এই আয়ুষ আর হলির বর্তমানে কি করা উচিত বাবা, কি করা উচিত? সব কিছু ভুলে দাদা বোনের পরিচয়ে এই সমাজের বিদ্রোহ সহ্য করে বেঁচে থাকা, নাকি কলঙ্কিত অধ্যায়কে চিরতরে সমাজ থেকে মুছে ফেলতে দুজনের আত্মহত্যা করা? বলো না বাবা, বলো না, বলো না বাবা, কি করা উচিত? বলো না বাবা। উত্তর নেই, উত্তর নেই। শুধু তোমার বাবা কেন, এখানে যারা আছে তাদের কারোরই এই প্রশ্নের উত্তর জানা নেই। আয়ুষ, তাই উত্তরটা আমি দিচ্ছি। আয়ুষ, অলি অলি পারবে না, পারবে না সব কিছু ভুলে গিয়ে এই সমাজ সংসারে মুখের বড় জবাব দিতে? পারবে না, পারবে না পবিত্র প্রেমের হৃদয় নিয়ে আমাকে আমাকে দাদা বলে ডাকতে? দাদা, হেউলি, এই দেখ না, এই দেখ না, আমি কেমন সব কিছু ভুলে গিয়ে আগের মতো তোকে আমি ছোট্ট বোনের মতো পরম স্নেহে আমার বুকে টেনে নিলাম। তুই অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুই অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুই যে আমার ছোট বোন, ছোট বোন, ছোট বাচ্চা। राम जुग में दूध मिली, किसान जुग में घी। काली
আমার জীবনে কাল রাহু তার উপর বদলা নেবার জন্য আজ আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। আজ আমার বদলা নেওয়া হয়ে গেছে, তাই পথ চলাবার শেষ। কেঁদো না মা, কেঁদো না। দেখছো না কলঙ্ক থেকে মুক্তি দিতে তোমার নিজের মেয়েকে কেমন আমি পরম নিশ্চিন্তে ঘুম পাড়িয়ে দিলাম। দুঃখ করলাম বাবা, দুঃখ করলাম। এই জন্মে আমি তোমার ঋণ শোধ করে যেতে পারলাম না। তবে যাওয়ার বেলায় দুঃখ মনে একটাই, জন্ম আমার অন্ধ গলি, জন্মদাত্রী নেই ঘোষ। সভ্য সমাজে জন্মেও আমি অন্ধকারের অমানুষ। অমানুষ